আমার সাথে আছে রাজন্য, ওই নাইকি জামশেদপুরে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ছেও। একসময় সিএসএস টিচার হিসাবেও যখন এখানে ছিল বাচ্চাদের পড়াশোনা শিখিয়েছে, আঁকা শিখিয়েছে। এখন বাইরে আছে তাই আসতে পারে না, কিন্তু যখনই এসছে ও আবার কাজে লেগে পড়েছে। তো অ্যারোস্পেস আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারোডাইনামিক্সের ওয়ার্কশপও করছে। তো এরা সম্বন্ধে আমি দেখি ও মাঝে মধ্যে পোস্ট করে, অনেকটা এগিয়েছে, শিখেছে। ও ডিসাইড করলো, নিজেই আমাকে অ্যাপ্রোচ করলো যে বাচ্চারা এখন ফিজিক্সটা না বুঝুক, ইঞ্জিনিয়ারিংটা না বুঝুক, জিনিসটার প্রতি ইন্টারেস্ট করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের তৈরি করা। তো চলো রাজন্য আমরা শুনি কি তোমার বলার আছে। আমি বলি যে আমি কি নিয়ে পড়াশোনা করি ফার্স্ট, ঠিক আছে? দেখ, ইঞ্জিনিয়ারিং বুঝিস সবাই, ঠিক? ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক? এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ কি, শেখা কি হয়? শেখা এটা হয় যে কোনো ধরনের মেশিন কীভাবে কাজ করে, তার ওয়ার্কিং কীভাবে তৈরি হয়। এবার বাড়িতে আচ্ছা কোন সময় আকাশে যখন প্লেন উঠে গেছে, বাড়ি থেকে বেরিয়ে অনেক সময় দেখেছিস তোরা প্লেন, হেলিকপ্টার, ঠিক? আচ্ছা, সিনেমা সিনেমাতে ড্রোন, ফাইটার প্লেন সব দেখেছিস, এগুলো কি একটা মেশিন, ঠিক? আচ্ছা, তো সেটাও আমরা পড়াশোনা করি। এর মধ্যে কিছু জিনিস আজ তোদেরকে বোঝাবো, ঠিক আছে? ভিডিও দেখতে পাচ্ছিস প্লেন বানানো হচ্ছে, এই প্লেনটা আমরাই বানিয়েছিলাম। এটা আমাদের প্রথম প্লেন ছিল, যেটা কিনা প্রথমে আমরা পারিনি, ক্র্যাশ করেছি। একটু দেখতে পাচ্ছি ক্র্যাশ করে। তো ভুল থেকে মানুষটাকে এটা থেকে অনেক অ্যানালাইজ করে শিখলাম, ওই আমরা এটাকে কারেক্ট করে দেবো। এই প্লেনটা পুরোপুরি একদম জিরো থেকে আমাদের হাতে তৈরি করা। কোনো এটার জন্য মানে দামি কোনো ম্যাটেরিয়াল ইউজ হয়নি, কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র ইউজ হয়েছে যেগুলো একটু দামি ছিল। আচ্ছা, দেখতে পাচ্ছি এই প্লেনটা আমরা এই কম্পিটিশনটা করেছিলাম না, এটা হয়েছিল ইউএসএর ক্যালিফোর্নিয়া সিটি। প্লেনটা গেছিল, আমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যাইনি, থার্ড ইয়ার স্টুডেন্টরা গেছিল। এটা তার মধ্যে একটা হয়েছে, এটা আরও অ্যাডভান্স একটা প্লেন ছিল। আচ্ছা, তো দেখলাম এগুলোই আমরা বড়ভাবে শিখতে পারি, বানাতে পারি, ঠিক? এবং এতে কি হচ্ছে, আমরা যে জিনিসগুলো ভবিষ্যতে করবো, তোমরা এখন কোন ক্লাসে হবে তোমরা সবাই একটা বল? আচ্ছা, 11 12 9 10 আমরা করবো। তো সেখানে আমার ফিজিক্স একটা সাবজেক্ট আছে, ফিজিক্স। তো সেখানে বিভিন্ন জিনিসপত্র, থিওরি, কনসেপ্ট করবো আমরা, যেগুলো তুই ফিজিক্যালি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? সেটা কোথায় আসলে আমরা এই ধরনের কোনো প্রজেক্ট তৈরি করবো। আচ্ছা, তো শুরু করা যাক যে এই অ্যারোপ্লেন ওড়ে কীভাবে এবং এর আবিষ্কারটা হলো, ঠিক? এই ওড়ার ধারণাটা অ্যাকচুয়ালি অরিজিন হলো, আমরা মানে মানুষ জঙ্গল থেকে একটা ক্রিয়েট হয়েছে, বোধ বুদ্ধি তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে থেকেই বিভিন্ন জীবজন্তুকে উঠতে দেখেছে, যেমন পাখি, ইগল, রাইট? তো সেখান থেকে মানুষের কিউরিয়াসিটি হয়েছে এবং বিভিন্ন মাইথোলজিক্যাল যে বুকসগুলো হয়, মাইথোলজিক্যাল জিনিস যেমন কী বলবো, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি কি মহাভারত, রামায়ণ, এই সমস্ত জায়গায় বিভিন্ন এমন ভেহিকেলের কথা আমরা পড়েছি যেগুলো কী করতে পারে, উঠতে পারে, রাইট? আচ্ছা, তো এরকমই একটা গল্প এখানে ছোটো দেখানো হয়, যেটা সবথেকে পুরোনো গল্প। মানে প্রথম হয়তো এখানেই এমন কিছু মানে ওড়ার ধারণাটা আনা হয়েছিল, ঠিক? তো এই গল্পটা হচ্ছে ডিডালাস আর ইকারাস, দুজন ক্যারেক্টার, মাইথোলজিক্যাল ক্যারেক্টারের দিকে। এখানে গল্পটা হয়তো লম্বা, তার মধ্যে একটা স্পেশাল পার্ট কি হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল যে এই যে দেখা যাচ্ছে এই যে ব্যক্তি যে এর এই বাচ্চাটার উপর কিছু একটা এক্সপেরিমেন্ট করছে, সেই ব্যক্তির নাম ডিডালাস, আর এই যে বাচ্চাটা বসে নিচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে ইকারাস, এর ছেলে। এরা অ্যাকচুয়ালি খুব বড় ক্রাফটম্যান ছিল, মানে এরা একটা ইঞ্জিনিয়ারিং ছিল বলতে পারো তোমরা, ঠিক? আচ্ছা, তো এরা এক জায়গায় আটক হয়ে গেছিল, যে একজন রাজা এদেরকে আটক করে গেছিল এক জায়গায়। তো সেখান থেকে পালানোর জন্য এরা কী করেছিল, প্ল্যান করেছিল যে যদি পাখির মতো উইংস তৈরি করা যায় এবং তার সাথে যদি এখান থেকে এসকেপ করা যায়। তো কী হয়, এই ডিডালাস এই ধরনের যে উইং দেখা যাচ্ছে, পাখির মতো উইং তৈরি করে এবং তৈরি করে কি দিয়ে, ওয়্যাক্স দিয়ে, মোম দিয়ে, মোম, ঠিক? এবার হলো কি, ওরা ওটা বানায় এবং করার চেষ্টা করে, মানে পালায়। কিন্তু এই বাচ্চাটার মধ্যে ছিল কি, মানে এই বাচ্চাটা হাইলি অ্যাম্বিশিয়াস ছিল। এ করলো কি, এ মজা পেল, ঠিক? এ চলে গেল একদম ওপরে সূর্যের কাছে।
এবার সূর্যের কাছে যখন গেল কি হলো, হাই টেম্পারেচার, হিট ব্যাক্স গেল বলে গেল পরে, ঠিক? আচ্ছা, মানে কনসেপচুয়ালি জিনিসটাকে এক্সপ্লেন করা হলো, সেটা হচ্ছে দ্য গ্রেট লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছো সবাই তোমরা? হ্যাঁ, তো কে কে ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি? আর্টিস্ট ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, তাই না? ছিলেন, ঠিক আছে। মানে অনেকে বলেন যে সব থেকে কোনো জিনিয়াস আছে। আমার মনে হয় তার কারণ ওনার একটা বিশেষত্ব জানো কেউ, যে উনি যা নোটস লিখতেন ওটা উল্টো লিখতেন, মিরর ইমেজে লিখতেন, যাতে ইজিলি ওটা ক্যাপচার না করা যায় প্রথম কথা, আর সেকেন্ড কথা হয়তো ওটা ওনার অভ্যাস ছিল। হ্যাঁ, লেফটি ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তো ওনার এই যে বইটা কোডেক্স অফ দ্য ফ্লাইট অফ বার্ডস, এখানে এই পাখিদের যে ফ্লাইট সেটা সম্পর্কে একটা হিউজ ডেসক্রিপশন দেন, এবং উনি দুটো ফার্স্ট ফ্লাইং মেকানিজমের আইডিয়া দেন। একটা হচ্ছে অর্নিথোকপ্টার আর একটা হচ্ছে ফ্লাইং এয়ার স্কুইল, হেলিক্যাল এয়ার স্কুইল। এর মধ্যে যে অর্নিথোকপ্টার, অর্নিথো ওয়ার্ডটা কিসের সাথে লিঙ্ক কেউ বলতে পারবে? হ্যাঁ, যারা জুলজিস্টকে জিজ্ঞেস বললাম তো বাকি নাম তো না কে বলেছেন না, এটা সায়েন্স মানে কি? একদম, যারা গল্প হয়তো পড়িস, একটা গল্প ছিল আমাদের ছোটবেলার সিলেবাসে, প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু ওখানে আচ্ছা, হ্যাঁ, তো প্রফেসর শঙ্কুর একটা গল্প ছিল যেখানে অর্নিথন যন্ত্রর কথা বলা হয়েছে, যেটা কিনা পাখিদের ভাষার কাজ করতো। সব থেকে বড় নাম অ্যারোডাইনামিক্সের হিস্ট্রি, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির হিস্ট্রি সব থেকে বড় নাম কি? জর্জ ক্যালি, স্যার জর্জ ক্যালি। ইনি প্রথম মানে সাইন্টিফিক্যালি জিনিসটাকে ফিগার আউট করতে পেরেছিলেন যে কীভাবে ফ্লাইট পসিবল, কী কী ধরনের ফোর্স লাগে। 4 রকম ফোর্স হয়। ফোর্স মানে বলছো তোমরা? বল, বল, বল। হ্যাঁ, তো 4 রকম ফোর্স একটা এয়ারপ্লেন যদি ওড়াতে হয়, তা 4 রকম ফোর্স অ্যাক্ট করে তার। সেই 4 রকম ফোর্সের কথা প্রথম কনসেপচুয়ালি ইনি বলেন। তারপর হচ্ছে একটা ফিজিক্যাল মডেল, এর আইডিয়াও ইনি দেন, কিন্তু ইনি কোনো এয়ারক্রাফট ফিজিক্যালি বানাতে পারেন না, এটা ফ্লাইট সাস্টেন করতে পারে। আর সাস্টেন করতে পারে মানে শুধু একটা জিনিস উড়িয়ে দিলাম সেটা তো ফ্লাইট হলো না, তাকে একটা মিনিমাম টাইম পিরিয়ডে তো সাস্টেন হতে হবে সেই ফ্লাইটটা, এবং উড়তে হবে। হ্যাঁ, এবং তার সেটা প্রথম কথা সবথেকে বড় কথা হচ্ছে আমি কন্ট্রোল করতে পারতাম আমার, রাইট? তো নাহলে তো কি একটা নীল নিয়ে আমি যদি এরকম ছুটি, সেটাও তো একটা টাইমের পর একটা টাইম ফ্লাইট হয় থাকবে, কিন্তু সেটা কি ফ্লাইট হবে না, প্রজেক্ট টাইম হবে না। আচ্ছা, রাইট, 2 ভাই ছিলেন। তো এনারা প্রথম এয়ারপ্লেনকে ফিজিক্যালি বানান এবং সেটাকে কন্ট্রোল ফ্লাইট দেন। কন্ট্রোল ফ্লাইট মানে নিজের ইচ্ছা অনুযায়ী আমি ওটা ডাইরেকশন দিতে পারবো, কন্ট্রোল করতে পারবো, ঠিক? আমাদের কী কী ধরনের মোশন হয় একটা এয়ারপ্লেনে সেগুলো। তো এখানে এই যে ভিডিওটা এখানে আমরা দেখতে পাবো, এটা রাইট ব্রাদার্সের প্রথম ফ্লাইটের এক্সাম্পল। প্রথম ফ্লাইট যেটা হয়েছিল সেটা 17 সেকেন্ড ওনারা কন্ট্রোল ফ্লাইট করাতে পেরেছিল। কোন সালে? ইয়ারটা এক্স্যাক্টলি আমার মনে নেই, রিসার্চ করে ইয়ারটা ডেভেলপমেন্ট তারপরে বলে যেত ওখানে যেমন 17th সেঞ্চুরি। না, তবে এটা একটা কথা অবশ্যই 19th সেঞ্চুরি। হ্যাঁ, এটা তার অনেক পরে। 19th সেঞ্চুরি ডেভেলপমেন্ট কীভাবে এরোপ্লেন আমাদের ইয়েতে এলো, পৃথিবীতে এলো, এবং এখানে দেখ একটা এটা বেসিক একটা এরোপ্লেন তৈরি হলো। এর পরবর্তীকালে কী হলো আমরা তোরা বলবি ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই সময় এরোপ্লেনের হিস্ট্রির একটা হিউজ মানে ডেভেলপমেন্ট হয়েছিল, এটা মেনশন মানে করা হতো। আচ্ছা, তো এরপরে আমরা ঢুকি এয়ারপ্লেন এর বিভিন্ন পার্টস কীভাবে কাজ করে এইসব। আচ্ছা, এখানে বিভিন্ন রকম পার্টসগুলো বলে দেয়, আমরা একটা একটা করে সবকটা কাজও দেখব কোনটা কী জন্য থাকে। আচ্ছা, এটাকে কী বলে? এটা কী জিনিস বলো তো? বলতে পারবে এই মাঝখানে যে গোল পার্টটা, সিলিন্ড্রিক্যাল পার্টটা, বডিটা কি কেন থাকে? ওখানেই মানুষ থাকে, বসে থাকে। যে কোনো জিনিস যদি ক্যারি করতে হয়, যা ইঞ্জিন এর কম্পোনেন্টস রয়েছে সব কিছু এর করতে হয়। এইটাকে বলা হয় ফিউজলাজ, ঠিক? আচ্ছা, আচ্ছা, এর মধ্যে এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি বলে? হ্যাঁ, উইংস, একদম উইং। আচ্ছা, এবার এই যে উইংটাই অ্যাকচুয়ালি কিন্তু ফ্লাইটের জন্য দায়ী, ঠিক? এই উইংয়ের মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট পার্ট বলবো। একটা হচ্ছে অ্যালেরন, একটা পার্ট এখানে দেখো, এখানে একটা কালো রঙের স্ট্রিপ দেখতে পাচ্ছ এই যে সাইডে, এটাকে বলা হয় অ্যালেরন। এটা অ্যাকচুয়ালি ইউজ হয় মানে এটা যদি আমরা একটা এরোপ্লেন ভাবি, তাহলে এরোপ্লেনে বিভিন্ন রকম মোশন থাকে, যেটা আমরা দেখবো পরে। একটা বলে রোল মোশন, একটা বলে ইয়া মোশন, একটা বলে পিচিং মোশন।
রোল মোশন মানে এটা যদি এই ডাইরেকশনটা যদি এটা নোজ টু টেল লাইন হয়, তাহলে এই যে মোশনটা, এই অ্যাক্সিসের অ্যাবাউট মোশন, এই মোশনটাকে বলা হয় রোল মোশন, এবং সেই রোল মোশনটা করা হচ্ছে এলেরন্স। ঠিক, আচ্ছা। সিমিলারলি নেক্সট, এই যে সাইডে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে আমরা দেখবো পরে। এটাকে বলে উইংলেটস। ঠিক আছে, কি বলে? উইংলেটস, একদম। আচ্ছা, এই যে পেছনের পুরো পার্টটা, এটাকে বলে টেল বা এম্পেনাজ। এম্পেনাজ হচ্ছে সাইন্টিফিক টার্ম। আচ্ছা, এই এম্পেনাজের মধ্যে দুখানা তুমি প্লেন দেখতে পাবে, সারফেস দেখতে পাবে। ঠিক আছে, যেটা হরিজন্টাল ওটাকে বলে হরিজন্টাল স্টেবিলাইজার, আর যেটা ভার্টিক্যাল তো ভার্টিক্যাল স্টেবিলাইজার। ঠিক, তো ভার্টিক্যাল টেল, হরিজন্টাল টেল এরকম বলা হয়। আচ্ছা, আর এর উপর ভার্টিক্যাল স্টেবিলাইজারে যে একটা এরকম কালো রঙের স্ট্রিপ দেখতে পাচ্ছ, এই স্ট্রিপটাকে বলা হচ্ছে রাডার। এটা বেসিক্যালি প্লেনটাকে এইরকম এরকম ঘোরাতে হেল্প করে, এটা বলে ইয়ো মোশন। ঠিক, আচ্ছা। এই যে হরিজন্টাল স্ট্রিপটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে এলিভেটর। এলিভেটর মানে নাম থেকে বোঝা যাচ্ছে এলিভেট করবে প্লেনটা, মানে এটা যদি হয় এই মোশনটার জন্য ওটা রেসপন্সিবল। আর এই মোশনটাকে কী বলা হয়, তুমি বলেছি কি পিচিং মোশন। ঠিক আছে, এটা রোল, এটা ইয়ো, আর এটাকে বলা হচ্ছে পিচিং। ঠিক, আচ্ছা। এয়ারক্রাফটের যে উইংটা, উইংয়ের যে ক্রস সেকশন মানে বলে তোমরা, ক্রস সেকশন মানে হচ্ছে ধরো এটা উইং এয়ারক্রাফটের। ঠিক, এখানে আমি পারপেন্ডিকুলার যেরকম কেটে দিই, লম্বা লম্বি এরকম কেটে দিই, তাহলে ওকে যে সাইড ভিউটা দেখতে পাবো, এই সাইড ভিউটা হচ্ছে ক্রস, সেটাকে বলে ক্রস সেকশন। ঠিক, আচ্ছা। এই ক্রসের নাম রয়েছে, এই নাম জানো তো? না, এয়ারফয়েল বা অ্যারোফয়েল। ঠিক আছে, অ্যারোফয়েল মানে অ্যাকচুয়ালি এমন না যে এটা শুধুমাত্র উইংয়ের ক্রস সেকশন দিয়ে বলা হবে, যে কোনো ক্রস সেকশন যেটা এয়ারকে ডাইভার্ট করতে পারে, এয়ারের অরিজিনাল ডাইরেকশনকে ডাইভার্ট করতে পারে, সেটাকে বলা হয় এরোফয়েল। ঠিক, যেমন এক্সাম্পল আমাদের পাখা। ঠিক, পাখা এয়ারকে নিচের দিকে পুশ করছে, কীভাবে করছে? এরোফয়েল শেপের। ঠিক, আচ্ছা। এবার ওটাই দেখবো যে কীভাবে এরোফয়েল একটা লিফট জেনারেট করে। ঠিক, এর জন্য বিভিন্ন রকম থিওরিজ রয়েছে। নাসার যদি ব্রেন রিসার্চ সেন্টারের একটা রিসার্চ পেপার রয়েছে, এই রিসার্চ পেপারটা যদি দেখা হয়, তাহলে সেখানে আমরা তিনটে থিওরির কথা দেখতে পাবো। কী কী? এক হচ্ছে স্কিপিং স্টোন থিওরি, সেকেন্ড হচ্ছে ইকুয়াল ট্রানজিট টাইম থিওরি। ঠিক, আর থার্ড হচ্ছে কোয়ান্টাম এফেক্ট অ্যান্ড নিউটনস থার্ড। তিনটে টাইপের থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করা। যার মধ্যে প্রথম যে থিওরিটা স্কিপিং স্টোন থিওরি, সেটা অ্যাকচুয়ালি কী বলে, মানে এই ধরো এয়ারক্রাফটের উইং এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এয়ার এর ওপর, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার একটা কী বলবো ইম্পালসিভ ফোর্স অ্যাক্ট করে, সেই ফোর্সটাকে লিফট বলা হলো প্রথমে। যেমন ধরো একটা যদি এরকমভাবে প্লেট রাখা হয় এবং তার উপর যদি স্টোন ছুঁড়ে মারা হয়, তাহলে কী হবে? স্টোনটা এখানে লাগবে, ডিফ্লেক্ট করে যাবে নিচের দিকে, তো তার রিয়াকশন হিসেবে এর উপর একটা ফোর্স লাগবে। তো এই ফোর্সটা প্রথমে বলা হলো যে এই ফোর্সটাই লিফট ফোর্স। ঠিক, কিন্তু দেখা গেল যে এটা বিভিন্ন কারণে ফেল করে যাচ্ছে, সেই কারণে আমি ঢুকছি না, কারণ ওটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো বার্নৌলিস ইকুয়েশন কী বলে? এটা বেসিক্যালি এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণ। মানে বলছে যে ফ্লুইডের কাছে তিন ধরনের এনার্জি আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা প্রেশার এনার্জি, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো তিন ধরনের এনার্জির সাম হচ্ছে কি ফ্লুইডের টোটাল এনার্জি। তাহলে এটা বলছে সিম্পল, ফ্লুইডের টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। ঠিক, এটা যারা ছোটো ক্লাসে তাদের হয়তো মাথা উঠে যাচ্ছে, বাট তো হ্যাঁ, তো টোটাল এনার্জি কনজার্ভ এই কথাটার মানে কী হলো? তাহলে প্রেশার প্লাস কাইনেটিক এনার্জি যদি পার্টিকেলের ভলিউম ভাবা হয়, তাহলে হাফ রোভি স্কয়ার। আর যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যদি পার্টিকেলের ভলিউম ভাবা হয়, তাহলে কী হবে? রোজিএচ, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তিনটে সাম ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, রাইট? আচ্ছা, এবার এই দুটোর মধ্যে, দুটো লেয়ারের মধ্যে এমন কিছু পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স হবে না, কারণ হাইটের ডিফারেন্স খুব কম, রাইট? আচ্ছা, তো ওটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে পড়ে দেখি দুটোটা, একটা প্রেশার এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। তাহলে যেখানে কাইনেটিক এনার্জি বেশি, মানে উপরের লেয়ার, সেখানে প্রেশার এনার্জি কম হবে, মানে প্রেশার কম, লোয়ার প্রেশার। সিমিলার যেখানে কাইনেটিক এনার্জি বেশি, সেখানে কাইনেটিক এনার্জি কম, সেখানে প্রেশার এনার্জি বেশি হবে। মানে নিচে প্রেশার বেশি, উপরে প্রেশার কম। এই জন্যই কি ঘরে চাল বড়লে হয়ে যায়? হ্যাঁ, এটা এক্সপ্লেনেশন দেওয়া হয়, কিন্তু এটাতে একটা সমস্যা আছে। বার্নৌলি থিওরাম দিয়ে যদি এক্সপ্লেন করা হয়, তাহলে একটা সমস্যা আছে। এটা দিয়ে এক্সপ্লেন করা হয় ক্লাস 10-এর 9-10-এর টেক্সট বুকে, 11-12-এর বুকে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা কী করছি? বার্নৌলি ইকুয়েশন লাগিয়ে দিচ্ছি ওপরের লেয়ার আর নিচের লেয়ারের মধ্যে, রাইট? কিন্তু বার্নৌলি ইকুয়েশনের একটা সবথেকে বড় অ্যাজাম্পশন কি বলতে পারবে? সব জায়গায় প্রেশারটা না, বার্নৌলি ইকুয়েশনের সবথেকে বড় অ্যাজাম্পশন হচ্ছে যে ওটা সেম স্ট্রিম লাইনে লাগাতে হবে।
কিন্তু যখন আমরা দুটো আলাদা লেয়ারে ইয়ে করছি তখন দুটো আলাদা স্ট্রিম লাইন হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এখানেও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট, কিন্তু দুটো কনস্ট্যান্টের ভ্যালু আলাদা। মানে টি প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ ইকুয়াল টু C1, টি প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ নিচের লেয়ারে C2, কিন্তু C1 ইজ নট ইকুয়াল টু C2, যার কারণে আমরা দুটোকে ইকুয়েট করতে পারি না। হাইট আলাদা বা দুটো আলাদা স্ট্রিম লাইনে লাগাচ্ছি না। বার্নৌলি ইকুয়েশন ডিরাইভই হচ্ছে এরকম ভাবে যে সেম স্ট্রিম লাইনে এটা অ্যাপ্লিকেবল। তো এটা দিয়ে রেজাল্ট সেম এটা বলে দিচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্যালি যে ভ্যালুগুলো দেবে সেটা সেম আসে। যে জিনিসটা এর থিওরিটাকে পুরোপুরি ডিসকার্ড করে দেয় সেটা হচ্ছে থিন এরোফয়েলস এর থিওরি। থিন এরোফয়েলস মানে কিছু এরোফয়েল ডিজাইন করা হয়েছে রিসেন্ট নয়, বেশ কিছু বছর হয়েছে, 20-25 বছর অলমোস্ট। তো সেটা অ্যাকচুয়ালি এরকম পেপারের মতো থিন, ঠিক আছে, কিন্তু সেটা লিফট জেনারেট করে। এবার যদি পেপারের মতো থিন হয় তার মানে উপরের আর নিচের কার্ভেচারের লেন্থ অলমোস্ট সেম হবে। অলমোস্ট যদি সেম হয় তাহলে সেখানে এমন কিছু প্রেসার ডিফারেন্স আসার কথা না, তাহলে লিফট ও এমন কিছু জেনারেট হওয়ার কথা না। কিন্তু অ্যাকচুয়ালি যে এটা লিফট জেনারেট হয় তার প্রুফ দেখাচ্ছি। এটা দেখো, এটা আমি ইচ্ছা করে এটা কিছুটা কার্ভ রেখেছি যাতে কিছুটা এরোফয়েল শেপ আসে, রাইট? এবার এর উপর আমি উপর দিয়ে ফুল দেবো, উপর দিয়ে ফুল দিলাম, কিন্তু এটা লিফট হলো। এটা আমি হাওয়াটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা উপর দিকে লিফট হচ্ছে। কেন হচ্ছে? উপর দিকে উঠছে কেন হচ্ছে? কিন্তু এটা যদি আমি অলমোস্ট স্ট্রেট রাখতাম না, চেষ্টা করছি যদি স্ট্রেট রাখা যায়, এবার এমন কিছু ডিফ্লেকশন আসবে না, এটা নিচের দিকে ফোর্স লেগে যাবে, এমন কিছু ডিফ্লেকশন আসবে না। তার রিজন হচ্ছে যেটা আমরা পরে থিওরি দিয়ে আসবো। যাই হোক, এই যে থিন এয়ারফয়েলের কনসেপ্ট যেটা আমি বলছিলাম, যে ইকুয়াল ট্রানজিট টাইম ফেল করার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে থিন এয়ারফয়েলের কনসেপ্ট। মানে যেমন এই পেজটা, এটাকে যদি আমি একটা হালকা কার্ভ করে রাখি, ঠিক আছে, এটা মোটামুটি একটা স্মুথ কার্ভ, ঠিক আছে। এবার এটা উপর দিয়ে ফুলে, একটু জোরে ফুল দিতে হবে। দেখ যে এটা কার্ভ ছিল, যে পোর্শনটা নিচের দিকে ঝুলে ছিল সেটা লিফট হবে উপরের দিকে। হ্যাঁ দেখ এই পোর্শন, হ্যাঁ এটা লিফট হলো উপর দিকে, উপর দিকে ফুলে এক্স্যাক্টলি স্ট্রেট হয়ে গেল। এটা রিজন কি? এটার রিজন হচ্ছে লিফট জেনারেশন। তার মানে এখানে উপরে আর নিচে কার্ভেচার সেম হওয়া সত্ত্বেও কিন্তু লিফট জেনারেট হচ্ছে, ঠিক, যার অর্থ ইকুয়াল ট্রানজিট টাইম থিওরি ইজ নট প্রপার। এরকম একটা পেপার, এবার কি হয়, এয়ার এদিকে আসে, এদিকে স্ট্রেট এলো, আসার পর এই পয়েন্টে কি হয়, এরকম একটা কার্ভ বরাবর কার্ভেচার বরাবর ফ্লো করতে শুরু করে। এই কার্ভেচার, এই যেটা বললাম যে কেন ফ্লো করছে, এই কোয়ান্টা এফেক্টের জন্য। এই যে এফেক্টটা, এটা বলে কোয়ান্টা এফেক্ট। ফ্লুইড বা এয়ার যাই বলো, সেই নিজের অরিজিনাল পাথটা ছেড়ে একটা কার্ভ সার্ফেস বরাবর ফ্লো করতে শুরু করে। এই প্রসেসটাকে বলে, এই প্রপার্টিটা, এফেক্টটাকে বলা হয় কোয়ান্টা এফেক্ট, ঠিক। আর প্রপার্টিটা কি, ভিসকসিটি কোন ফোর্স একটা হচ্ছে অ্যাডহেসিভ, ঠিক। আচ্ছা, তো এরকমভাবে ফ্লো করতে শুরু করে, এবং যেহেতু এর কার্ভেচারটা নিচের দিকে বেঁকানো, এ কি করে, এর বরাবর ফ্লো হয়ে নিচের দিকে এরকমভাবে চলে যায়। সিমিলারলি নিচের যে সার্ফেসটা রয়েছে, নিচের সার্ফেসটা এরকমভাবে ফ্লো হয়। এবং দেখতে গেলে এই যে আমাদের এরোফয়েলটা ছিল, এরোফয়েল এইদিকে ফ্লো করছিল, যার ফলে এয়ার এদিকে আসছে এরোফয়েলের রেসপেক্টিভ এদিকে। তাহলে এয়ার কি করলো, এয়ারকে এরোফয়েল নিচের দিকে পুশ করলো, তাই না? এয়ারকে এরোফয়েল নিচের দিকে পুশ করলো, যার কারণে এর রিয়াকশন ফোর্স হিসেবে এরোফয়েলের উপর একটা আপওয়ার্ড ফোর্স লাগে, যে ফোর্সটার নাম হচ্ছে লিফট ফোর্স, নিউটনের থার্ড ল। এইভাবে কোয়ান্টা এফেক্ট আর নিউটনের থার্ড ল অনেকাংশে লিফটটাকে এক্সপ্লেন করতে পারে। এটাও 100% কারেক্ট আমি বলবো না। এসটা লিখেছি, তাহলে এই সার্ফেস এরিয়াটা কি, এই সার্ফেস এরিয়াটা অ্যাকচুয়ালি প্রজেক্টেড এরিয়া, টপ ভিউ থেকে দেখলে যেটা দেখতে পাবে। ভেলোসিটি ভি, রো ডেনসিটি, অ্যান্ড সিএল যে জিনিসটা, সিএল হচ্ছে অ্যাকচুয়ালি মানে লিফট কোফিশিয়েন্ট বলা হয়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটা প্রপোর্শনালিটি থেকে আসে, যে লিফট ফোর্স হাফ রো স্কয়ার টার্মটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এইদিকে সার্ফেস এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে সিএল টার্মটা আসে। যাই হোক, আর এই সিএলটা অ্যাকচুয়ালি শো করে মানে যত এছাড়া যত ফ্যাক্টরস রয়েছে সব কিছুই সিএল এর মধ্যে কাউন্ট হয়। মেইনলি সিএল ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ অ্যাটাকের উপর। অ্যাঙ্গেল অফ অ্যাটাক জিনিসটা কি দেখা যায়, হ্যাঁ যেটা আমি দেখাতে চাইছিলাম, যে এখানে আমরা দেখলাম না যে এয়ারফয়েল এরকম দেখতে হয়। এবার এয়ারফয়েলের লিডিং এর যে ট্রেনিং আছে সেটাকে স্ট্রেট লাইনে কানেক্ট করা হয়, ঠিক আছে। তাহলে ওটা এয়ারের ফ্লোয়ের ডাইরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। মানে এয়ার এসে যে অ্যাঙ্গেলে ধাক্কা হচ্ছে সোজা,
তো এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমাদের লিফট অ্যাজ ওয়েল অ্যাজ সিএল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই প্লটটা যেটা দেখাচ্ছে যে যত অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়বে তত লিফট বাড়বে, রাইট? ইউ লজিকটা একটু বেসিক্যালি আমরা কি দেখলাম, যত বেশি নিচের দিকে এয়ার পুশ হবে তত বেশি লিফট জেনারেট হবে। এয়ার পুশ কখন বেশি হবে? যখন এই অ্যাঙ্গেলটা বাড়বে তত বেশি এয়ার নিচে দিয়ে পুশ হবে। তো এই কারণে অ্যাঙ্গেল অফ অ্যাটাক কিন্তু বাড়তে থাকে। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় যেটা আমরা অ্যানিমেশনতে দেখবো পরে, যে এই একটা সার্টেন অ্যাঙ্গেল অফ অ্যাটাকের পরে লিফট হঠাৎ করে ডিক্রিজ করতে শুরু করে। উত্তর প্রশ্ন কেন? মানে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়ছে, তত নিচে পুশ বেশি হচ্ছে, তাহলে লিফট হঠাৎ করে একটা টাইমের পর কমতে শুরু করবে। এই ফিনোমেনাটাকে বলা হয় স্টল। ঠিক আছে, স্টল জিনিসটা কি দেখা যায়? লিফটটাকে এরকমভাবে অ্যাঙ্গেল বাড়ানো হচ্ছে, যখন অ্যাঙ্গেল বাড়ছে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এই ফ্লোটা এয়ারটা যে ফ্লো হচ্ছিল সেটা আস্তে আস্তে এই সার্ফেসকে লিভ করতে শুরু করছে। এইটা হচ্ছে এই ফিনোমেনাটাকে বলা হচ্ছে বাউন্ডারি সেপারেশন বা ফ্লো সেপারেশন বলতে পারি আমরা। এবং আস্তে আস্তে সেপারেশনটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা টাইমের পর এটা আমরা একটু দেখতে পাবো এই সিচুয়েশন পুরোপুরি সার্ফেস এরিয়াটাকে ছেড়ে এয়ারটা পেছন দিকে যাচ্ছে। মানে যেটা আমরা ডাউন কোর্স দেখতে পাচ্ছিলাম, নিচের দিকে এয়ার পুশ হচ্ছিল, এয়ার পুশে হচ্ছে লিফট কি জেনারেট হবে। এই ফিনোমেনাটাকে বলা হচ্ছে স্টল। পুরোপুরি লিফট করে যাচ্ছে, মানে লিফটটা জেনারেট হচ্ছে। এটা সব থেকে ডেঞ্জারাস সিচুয়েশন একটা এয়ারক্রাফটে, যার কারণে আমরা সবসময় চেষ্টা করি যদি লিফট জেনারেশন বন্ধ হয়ে যায়, এয়ার যেন মানে এয়ারপ্লেন যেন নিচের দিকে নোজ ডাউন হয়, তখন যেন নোজ আপ না হয়। আর কারণ একবার স্টল হয়ে গেল, আরও যদি নোজ আপ হয়ে যায় তাহলে ওটা আরও ভয়ঙ্কর স্টলেট হয়ে যাবে। ডাইরেকশন কী আছে, কারণ কী হবে উপর উপর কী দেখা যায়? এই যে আমি এক্ষুনি বললাম না এলারন্স, এখানে একটা জিনিস বলেছিলাম এখন স্টার্টিংয়ে, এই জিনিসটা এখানে দুটো স্ট্রিপ দেখানো হয়েছিল যেটাকে এলারন বলা হয়। আচ্ছা, এরা আমি বলেছিলাম যে এয়ারক্রাফটকে এরকমভাবে ঘোরাতে সাহায্য করে। কীভাবে সাহায্য করে দেয়? দেখো এই যে সারফেসগুলো দেখা যাচ্ছে না, স্ট্রিপগুলো, এই স্ট্রিপগুলোর মধ্যে একটা নিচের দিকে যায়, একটা ওপর দিকে যায়। যেটা নিচে যাবে ও কী করবে, লিফট বাড়িয়ে দেবে, আর যে ওপরে যাবে সে করবে লিফট কমিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি জিনিসটা, এরকম আমাদের উইংটা মাঝখানে আমাদের বডিটা ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে। তো যে সাইডে এরা নিচে যাবে, এটা নিচের দিকে যেটা যে সাইডে গেল ওই সাইডে কী হলে লিফট বেড়ে যাবে, কারণ ডাউন বেশি হবে। তো সাপোজ একটা সাইডে লিফট বেড়ে গেল, আরেকটা সাইডে লিফট কমে গেল, তাহলে কী হবে? এটা একটা ডিস্টেন্স রয়েছে, আর একটা ডিস্টেন্স রয়েছে, রাইট? এর জন্য কী হবে, একটা এটা এয়ারক্রাফটকে এদিকে ঘুরিয়ে দেবে, এটা টর্ক জেনারেট। তো এই টর্কের জন্য অ্যাকচুয়ালি ও ডাইরেকশন চেঞ্জ করে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা একটা এয়ারক্রাফট টার্ন হওয়া তখন তার এফবিডি কীরকম হয়, যার কারণে টেল এদিকে পুশ হয়ে যাবে। এইভাবে এটা রাডার জ মোশনকে কন্ট্রোল করে। সিমিলারলি এলিভেটার একবার নিচে যাবে, যখন নিচে যাবে এলিভেটার তখন এয়ারক্রাফটের টেল উপর দিকে যাবে, একটা নোজ ডাউন মোশন। এটাই ওই জিনিসটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি যে সবসময় এয়ারক্রাফটের নোজ আপ মুভমেন্টকে ক্যান্সেল করার জন্য কিছু মেকানিজম থাকা উচিত। সেই মেকানিজমটা হচ্ছে এলিভেটার, এলিভেটারের ভার্সনটা আছে। আচ্ছা, এটা আমার আইএসএম ধর্মাদের আমি ইন্টার্নশিপ করতে এসেছিলাম, তো সেখানে আমরা একটা প্রজেক্ট করেছিলাম। মানে ওটা বেশি একটা ছোটো একটা রিসার্চ ওয়ার্ক ছিল। তো সেটার একটা অ্যানিমেশন, এয়ারফয়েলের উপর যখন ফ্লো হয় এয়ারে তখন এরকমভাবে প্রপার্টিসগুলো চেঞ্জ হয়। এটা প্রেশারের ভেরিয়েশন দেখানো হয়েছে, এখানে ডেন্সিটি, এখানে দু ধরনের স্পিড দেখানো হয়েছে। তো এই হচ্ছে তো একটু ফু দিয়ে দিলে ওরে ভালো। বানাবি যারা জানিস না তারা দেখ, ঠিক আছে দেখ পেপারটা নিবি, এই সবাই ফোল্ড করি মাঝখান দিয়ে, ঠিক আছে? ফোল্ড কর সবাই, হয়েছে? ঠিক আছে, তারপরে পেপারটাকে আবার মাঝখান থেকে সবাই ফোল্ড করবি এভাবে। হয়েছে? এবার এই মাথাটা এরকম কর, এই দেখ সবাই দেখ, এই যে মাথাটা নিয়ে এরকম কর, এরকম এরকম মানে ফোল্ড করে এই দিকটায় আর ওই সাইডটা। আরে এই তো
এই দেখ মাথা দুটোকে এরকম করে, কর্নারের মাথা দুটো, ঠিক আছে? এই দেখ ফার্স্টে এরকম করলাম, তারপরে এরকম করলাম, করে এই মাথাটাকে ফোল্ড করে এরকম করলাম, হাফ করে দিলাম। হুম। এতদূর সবার হয়েছে, এতদূর সবার হয়েছে, হয়েছে সবার হয়েছে, তাহলে আমি জিজ্ঞেস করছিস কেন? সবার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই যে পাতটা ওটাকে ফোল্ড করে এরকম করবো, এই দেখ এরকম। হ্যাঁ হ্যাঁ, ওটাকে হাফ ফোল্ড কর, এই সাইডে যেরকম করছি ওই সাইডে ওরকম কর। হ্যাঁ এই তো হয়েছে, দুটো সমান কর, সমান, আমি সমান করছি। এরকম কর। এই তো এবার এখানে সবাই লাইন দিয়ে দাদার দিকে এম করে ছোড়া হবে, যারটা দাদা পর্যন্ত পৌঁছাবে ঠিক আছে, কিভাবে বোঝা হবে কোনটা কাটলে রেডি কালার সবার বানানো হয়ে গেছে?